কর্মজীবী নারীর সংখ্যা কমলেও পুরুষের চেয়ে গৃহিণীদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে অর্থ। কর ফাঁকি কিংবা পাচারে কৌশল কিনা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। কায়রোতে D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি ফ্লাইট মিশরের উদ্দেশ্যে যাত্রা করে। বাংলাদেশ ছাড়া আরও কয়েকটি দেশের সরকার প্রধান সম্মেলনে যোগ দেবেন। এর মধ্যে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রতিনিধিত্ব করবেন D8 সম্মেলনে। এবারে D8 শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ শেপিং টুমোরোস ইকোনমি। সড়কে গড়ে তোলা হয়েছে মুরগি বিক্রির দোকান। এতে দিনের বেশিরভাগ সময় যানজট লেগে থাকে রাজধানীর কাপ্তান বাজারে। মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। জরিমানা করা হয় কয়েকজন ব্যবসায়ীকে। তবে ব্যবসায়ীদের দাবি সিটি কর্পোরেশনকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দিয়ে ব্যবসা করছিলেন তারা। অভিযান শুরু হলে দৌড়ে পালাতে শুরু করেন রাজধানীর কাপ্তান বাজারের মুরগি ব্যবসায়ীরা। মঙ্গলবার মধ্যরাতে এ অভিযান চালায় যৌথ বাহিনী। তাদের তথ্য দিয়ে সহযোগিতা করে নিরাপদ সড়ক আন্দোলন। অভিযানে উচ্ছেদ করা হয় সড়ক দখল করে গড়ে তোলা মুরগি বিক্রির দোকান। জব্দ করা হয় বেশ কয়েকটি খাঁচা। আর হবে না স্যার, এটা আমাদের ভুল হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করতেছি। সিটি কর্পোরেশন বসতে দিয়েছে। কোন সিটি কর্পোরেশন? সিটি কর্পোরেশন কে বসতে দিয়েছে? দক্ষিণ সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট তো আছে, ওই সব ম্যাজিস্ট্রেট আসে নাই। অভিযান শেষে সড়কের ওপরে রাখা মুরগিবাহী 5টি ট্রাকের চালক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয় 25,000 টাকা। ব্যবসায়ীরা বলছেন ইজারা নিয়ে দোকানের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন মেয়াদ আগেই শেষ হয়েছে। সিটি কর্পোরেশন থেকে ফ্লাইওভারের নিচে দুটি অংশে মুরগির বাজার স্থাপনের জন্য জায়গা ইজারা দেওয়া আছে। সেটির বাইরে কোনোভাবেই কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করেছি। 5টা গাড়িকে প্রতি গাড়িকে 5,000 টাকা করে আমরা জরিমানা করেছি। ইজারার যেটা একটা চুক্তি থাকে বা মেয়াদ থাকে, ইজারা মেয়াদ অন্তে এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ীদের দাবি দক্ষিণ সিটি কর্পোরেশনকে এখনো প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দিতে হয় তাদের। সিটি কর্পোরেশন খাস আনছে, ওইখানে লাগার অনুমতি এবং ওইদিকে আমরা গাড়ি লাগানোর চেষ্টা করছি। পার ডে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি পার ডে। সিটি কর্পোরেশন অফিসার আছে। অভিযানে এক পর্যায়ে রাস্তার পাশে রাখা ভ্যান উচ্ছেদের সময় ক্ষিপ্ত হয়ে যান ব্যবসায়ীরা। বাকবিতণ্ডায় জড়ান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখলে নেওয়ার পর টেকনাফ সীমান্তে শোনা যাচ্ছে না গোলাগুলির শব্দ। এ কারণে সাগরে মাছ শিকারে যেতে নৌযানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে টেকনাফ থেকে সেন্ট মার্টিনেও যাচ্ছে স্থানীয় বাসিন্দা সহ প্রয়োজনীয় পণ্যবাহী ট্রলার। আর অবৈধ অস্ত্র অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নাফ নদীর জলসীমার ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য, আর সেখানে চলছে অস্থিরতা, যারা আজ এসে পড়ছে এপারে। 65 বছর বয়সী আব্দুর রহিম পেশায় জেলে। 38 বছর ধরে নাফ নদীতে জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে আয়ের পথ অনেকটাই বন্ধ। তো শান্তি হয়ে দেখা যায় দিলে মানে 2-4-5 দিনের আর গোলাগুলির শব্দ শোনানো যায়। বর্তমানে অনেকটাই স্বাভাবিক মিয়ানমার সীমান্তের অবস্থা। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে না গোলাগুলি কিংবা গোলার বিকট শব্দ। তবে এখনও নাফ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞায় আটকা জেলেরা। এরপরও ককশিটের ভেলা বাসিয়ে বড়শি দিয়ে মাছ শিকার করছেন অনেক জেলে, আর মাইকিং করে তাদের সরিয়ে দিচ্ছে বিজিবি। আমাদের সব সময় আসে বলে আপনারা মায়ানমার পাশে যান না, ওদের কারণে নাফ নদীটা বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন মানুষ কষ্টে হাহাকার। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞার বাইরে থাকা জলপথ দিয়ে সাগরে যাচ্ছে মাছ ধরার ট্রলারগুলো। একই সঙ্গে সেন্ট মার্টিন যাচ্ছে দ্বীপের স্থানীয় বাসিন্দা ও পণ্যবাহী ট্রলার। সতর্ক আছি যেন কেউই বাংলাদেশের সীমানা অতিক্রম করে মিয়ানমার সীমানার দিকে না যায়। সময় সংবাদে আরও থাকছে, রোহিঙ্গা ইস্যুতে উদারতা দেখিয়েছে বাংলাদেশ। মন্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের। আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিশ্চিত করতে হবে গণমাধ্যমের স্বাধীনতা।
কোটিপতি ব্যাংক হিসাব যখন কমছে তখন গৃহিণীদের অ্যাকাউন্টে বাড়ছে আমানত। সরকার পরিবর্তনের পরও অব্যাহত আছে এই ধারা। গত এক বছরে গৃহিণীদের অ্যাকাউন্টে আমানত বেড়েছে ২,০০০ কোটি টাকার বেশি, যা বিগত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকে হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য। অথচ শ্রমশক্তি জরিপ বলছে দেশে কমেছে কর্মজীবী নারীর সংখ্যা। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোটি টাকা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ও পরিমাণ দুই কমেছে। তবে ব্যক্তিগত আয় না থাকলেও গৃহিণীদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে আমানত। চলতি বছরের সেপ্টেম্বরে গেল বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে তাদের আমানত বেড়েছে। আয়কর ফাঁকি থেকে শুরু করে স্বামীদের টাকা পাচারের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে গৃহিণীদের নাম ব্যবহার হয় বলে অভিমত এই অর্থনীতিবিদের। এক জায়গায় যদি টাকা থাকে তাহলে তাদের ইনকাম ট্যাক্সের চাপটা বেশি হয়, সুতরাং প্রথম থেকেই তারা তাদের টাকাটা ভাগ করে রাখত। এরকম যদি লোক খুঁজতে হয় তাহলে প্রথমে ছেলে মেয়েকেও অতটা বিশ্বাস করা যাবে না যতটা না বিশ্বাস করা যাবে জীবন সঙ্গিনীকে। সুতরাং তারা জীবন সঙ্গিনীদের নামেই টাকাটা রাখত। শ্রমশক্তি জরিপ বলছে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে ৩.৫ লাখ। আবার কাজে যুক্ত আছেন এমন নারীদের ৪০% গৃহিণী, অর্থাৎ নিজস্ব আয় নেই। তাই গৃহিণীদের নামে থাকা আমানত যাচাই বাছাইয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংকের তথ্যের সাথে আমাদের যে করের তথ্য, এইটার মধ্যে একটা সংযোগ ঘটাতে হবে। সুতরাং আমাদের দেশে বড় সমস্যা হলো একটি সংস্থার সাথে আরেকটি সংস্থার তথ্য উপাত্তের কোনো সংযোগ নাই। অ্যানালাইসিস করে যদি কর ফাঁকির পরিমাণটাকে আমি ঠেকাতে পারি তাহলে এখানে দুর্নীতিটাও কমবে, এখানে কর আদায়টাও বাড়বে। গৃহিণীদের জন্য অনেকগুলো টাকা যদি থাকেন, অবশ্যই তার করযোগ্য আয় যদি না থাকে তিনি তার কর রিটার্ন দিয়ে উনি বলবেন যে ওনার কোত্থেকে আয়টা এসছে এবং সেই অনুযায়ী করতে হবে। তাহলে সাধারণের যেই হয়রানিটা সেইটা অনেকখানি কমে আসবে। এদিকে কর্মজীবী পুরুষের তুলনায় একজন কর্মজীবী নারী প্রায় ৫% কম বেতন পান বলে জানাচ্ছে পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। সড়ক নির্মাণে পাথর ব্যবহার পুরনো হলেও এর পরিবর্তে বিটুমিনের সঙ্গে মেশানো হয়েছে প্লাস্টিক। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে এমন সড়ক। সংশ্লিষ্টরা বলছেন এতে একদিকে যেমন খরচ কমবে তেমনি প্লাস্টিকের সড়ক তুলনামূলক টেকসই। শেখ শাহনেওয়াজের ক্যামেরায় মাহাদি ইসলাম ধ্রুবর প্রতিবেদন। বাংলাদেশের অন্য সব সড়কের মতোই এটাও একটি সড়ক, কিন্তু এতটুকু বললেই সবটা বলা হয় না, কারণ এই সড়কটি তৈরিতে ব্যবহৃত হয়েছে প্লাস্টিক। সড়কে পানি ঢালতেই দেখা যাচ্ছে এটি একটি সবুজ বর্ণের সড়ক। দেখতে আর 10টি পিচ ঢালাই সড়কের মতো মনে হলেও এই সড়কটি অন্যগুলোর চেয়ে ভিন্ন, কেননা এইটি নির্মিত হয়েছে প্লাস্টিক বর্জ্য দিয়ে। শুনতে অবাক শোনালেও রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে এটাই এখন বাস্তবতা। প্রাথমিক পর্যায়ে সড়কটির 225 মিটার অংশের মূল উপাদান প্লাস্টিক বর্জ্য। বিশ্বের উন্নত দেশে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে সড়ক নির্মাণ পুরনো হলেও বাংলাদেশে এটাই প্রথম। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহায়তায় পরীক্ষামূলকভাবে সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। মূলত পরিবেশের জন্য ক্ষতিকারক প্লাস্টিককে কাজে লাগানোর পাশাপাশি সড়ক তৈরিতে খরচ কমাতে এই পন্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ময়লার মধ্যে যে প্লাস্টিকটা চলে যায়, যেটাকে আসলে আমরা ওয়েস্টেজ হিসেবে ফেলে দেই, তো সেই প্লাস্টিকটা আমরা রিসাইকেল করে সেটা ট্রান্সপোর্ট ম্যাটেরিয়াল হিসেবে যাতে আমরা ইউজ করতে পারি, তাহলে একই সাথে যেটা হবে যে খরচও কিছুটা কমে যাবে এবং সড়কের দীর্ঘস্থায়িত্বটা বেড়ে যাবে। প্লাস্টিক এটা তো পচছে না, এটা তো রয়ে যাচ্ছে, তো সেই প্লাস্টিকটা যদি আমি সড়কে ইউজ করতে পারি তাহলে আমার পরিবেশেরও এটা একটা অনেক বড় একটা উপকার হচ্ছে। এই সড়কটাতেই আমরা কিন্তু নিচের লেয়ারেও ইউজ করেছি প্লাস্টিকটা। এই প্লাস্টিকটা আমরা পাথরের বিকল্প হিসেবে ইউজ করেছি, আবার উপরের যে লেয়ার যেটা বিটুমিনাস লেয়ার সেখানেও আমরা এটা ইউজ করেছি। সাধারণত পিচ, বিটুমিন, পাথর, ইট বা কংক্রিটের সমন্বয়ে দেশে যে সড়ক তৈরি হয় তার চেয়ে কম খরচের প্লাস্টিক সড়ক টেকসই হবে বলেও জানান তিনি। কিন্তু প্রশ্ন হলো প্লাস্টিকের এই সড়ক পরিবেশের জন্য নতুন করে ক্ষতির কারণ হবে কিনা।
প্লাস্টিক নিয়ে যদি আমরা রাস্তা বানাতে চাই, আমরা প্লাস্টিকটাকে হ্যান্ডেল করার বিষয় আছে। আমরা কীভাবে রাস্তার নির্মাণ করব, নির্মাণ কাজের ক্ষেত্রে আমরা প্লাস্টিকের কারণে যেন পরিবেশ দূষিত না হয়। আর যেটা বলছিলাম যে মাইক্রোপ্লাস্টিক, সেটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে যেন মাইক্রোপ্লাস্টিকটা কোনোভাবেই বাতাসে না আসতে পারে। তো এক্সপেরিমেন্টের এই অংশগুলো বিবেচনা করা হয়েছে এবং এটা সফল হলেই তখন আমরা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অন্য সড়কগুলোতেও এটা ব্যবহার করতে পারবো। এক্সপেরিমেন্টটাকে সফল করতে পারি, দেশের জন্য প্লাস্টিক দূষণ থেকে যেমন লাভ হবে, আমাদের যে রাস্তার স্থায়িত্ব নিয়ে আমাদের যেই অভিযোগটা আছে সেটাও কমবার সম্ভাবনা আছে। সম্ভাবনার জায়গা অনেক আছে, বাইরের অনেক দেশে ইতিমধ্যে সেটা চর্চিত বিষয়। তো বাংলাদেশে এই এক্সপেরিমেন্টটা সফল হবে এটা আমরা ধারণা করছি। প্লাস্টিক বর্জ্যের বিকল্প ব্যবহার দেখে কেউ যেন আবার নতুন করে প্লাস্টিক ফ্যাক্টরি তৈরির উদ্যোগ না নেয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। প্লাস্টিকের যে মাধ্যমে নির্মিত সড়ক সেখানে কিন্তু। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। যে কোনো মূল্যে গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখা জরুরি বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় মিয়ানমারের রাখাইন প্রসঙ্গ ও রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে বিষয়টি পর্যবেক্ষণ করার কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যা সবসময় ওয়াশিংটনের অগ্রাধিকারের তালিকায় আছে। বাংলাদেশ সরকার এবং জনগণ সবসময় রোহিঙ্গা ইস্যুতে উদারতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। The people and government of Bangladesh have shown generosity in hosting Rohingya refugees who have fled persecution in Burma, and we will continue to work with Bangladesh to support Rohingya and members of other vulnerable communities. সরকার পতনের পর বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। বিষয়টি আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে সামলানোর আহ্বান জানিয়ে মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখাটা জরুরি। We have been consistent in dealing with this matter with the government of Bangladesh, and that is to make clear to this government of Bangladesh, as we made clear to the previous government of Bangladesh, that we believe media freedoms ought to be upheld, the freedom of the press. শিগগিরই বাংলাদেশের নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান ম্যাথিউ মিলার। Let me take that back and get you an answer. মৌসুমী সাথী, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।